আজকের দিন কেবলমাত্র ভারতবর্ষের জন্য নয়, সারা পৃথিবীর বুকে একটি ঐতিহাসিক দিন। আজকে বলা হয় যে যুগের প্রয়োজনে মহাপুরুষেরা আসেন, আবার উল্টো দিক থেকে এমন শক্তিশালী মহাপুরুষেরা থাকেন যারা যুগকে নতুন খাতে প্রবাহিত করতে পারেন। স্বামীজিকে আমরা সেই রকম দেখি। তাঁর চিন্তার ব্যাপ্তি, গভীরতা, নতুনত্ব এবং শক্তি একটা নতুন যুগের যেন সূচনা করল। যুগাবতার তাকে এনেছিলেন তার কাজে সহায়তার জন্যে, এবং যুগের অবতার একটা নতুন যুগের সৃষ্টি করেন, আর সেই যুগকে সংস্থাপন করতে হয় তাদের সহায়কের দ্বারা, যারা তার কাজে সহায়তা করেন। স্বামীজি পরবর্তীকালে বলেছেন যে এখন নতুন বেদ, নতুন ধর্ম, নতুন ঠাকুর, নতুন ধর্ম, অর্থাৎ যেন সেই পুরনো যুগকে অতিক্রম করে একটা নতুন যুগে আমরা প্রবেশ করলাম। এবং আজকের দিন 11ই সেপ্টেম্বর তেমনি একটি দিন। 125 বছর আগে এই দিনটিতে বিশ্ব মেলা একটি হয়েছিল আমেরিকার বুকে। যখন স্বামীজি হননি, নরেন্দ্রনাথ দত্ত গুরুর অদর্শন তার মহাসমাধি হয়েছে, তিনি বেরিয়ে পড়লেন প্রব্রজ্জায় পরিব্রাজক রূপে। আর ওই আমেরিকাতে আরেকজনের মনে একটা চিন্তা এলো যে মানব জাতির আজ পর্যন্ত যত তাদের কৃতিত্ব, যত ক্ষেত্রে, সে শিক্ষায়, শিল্পে, বিজ্ঞানে যত ঐহিক তাদের আবিষ্কার হয়েছে, উন্নতি হয়েছে, সেটিকে আনতে হবে, সম্মেলন করতে হবে। এবং কেবলমাত্র ঐহিক উন্নতি নয়, মানব জাতির বা বিভিন্ন মানব শ্রেণী বা গোষ্ঠী তাদের যে মানসিক উন্নতি তারা করেছে, সেটিকেও সবার সামনে আনতে হবে। এবং তার জন্য সম্মেলনের প্রয়োজন, কংগ্রেস করতে হবে। এইটি যে ক্যারলের নাম শুনলেন, বনি ক্যারল, তিনি একজন ব্যবহারজীবী ছিলেন, তার মনে এইটি এলো। আর এদিকে নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, তিনি বেরোলেন পরিক্রমায়। এই অদ্ভুত একটি যোগাযোগ। এই নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামীজি যখন বোম্বাইতে আছেন, তার যাওয়া প্রায় ঠিক হয়ে গেছে আমেরিকাতে, তার এক গুরু ভাই স্বামী তুরীয়ানন্দজিকে তিনি বলছেন যে হরি ভাই, ও দেশে যে ব্যবস্থাগুলো হচ্ছে, নিজের দিকে তাকিয়ে, নিজের দিকে আঙুল দেখিয়ে, সে এইটার জন্যে। কী করে তিনি বুঝেছিলেন তিনি জানেন। আমেরিকায় যে একটা বিশ্ব মহাসভা বা ওয়ার্ল্ড এক্সপোজিশন এটি যে তৈরি হচ্ছে বা একটা অনুষ্ঠিত হতে চলেছে, এটি তখনই তিনি বললেন, ওই 1893 গোড়ার দিকটায়। এবং ধীরে ধীরে তিনি পৌঁছলেন সেই আমেরিকাতে। কি কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে তাকে পৌঁছতে হয়েছে। এই যে তিনি বারবার বলছেন আমাদের মধ্যে সমস্ত শক্তি রয়েছে, এই বাবর বলে গেল, সেই শক্তিকে
জানতে হবে। স্বামীজির তো কথা, স্বামীজি এমন কিছু বলেননি যা তিনি নিজে করে দেখাননি। তিনি কিন্তু তার সব কথার, সব উপদেশের, সব শিক্ষার তিনি নিজেই দৃষ্টান্ত। যখনই যা বলেছেন আমরা দেখতে পাই তার জীবনে সেগুলি প্রকাশ হয়েছে, ঘটেছে তার জীবনে, বা তিনি দেখিয়েছেন যে হ্যাঁ এটি সম্ভব হয়। একজন কপর্দকহীন অর্থাৎ টাকা পয়সা যার কাছে কিছুই নেই প্রায়, সন্ন্যাসী, তিনি কি করে ওইখানে গিয়ে হাজির হলেন। আবার যখন সমুদ্র পেরোনোই একটা বিরাট ব্যাপার ছিল, ভারতবর্ষের পশ্চিমাঞ্চলে যখন তিনি ভ্রমণ করছেন, তখন একজন, নামটা মনে পড়ছে না, তিনি একজন সাংবাদিক ছিলেন। তার কাছেই মনে হয় স্বামীজি প্রথম এই বিশ্ব মহাসভা যে হচ্ছে সেইটি খবর পান, এবং ধীরে ধীরে পশ্চিম ভারত থেকে তিনি দক্ষিণ ভারতে এলেন, এবং দক্ষিণ ভারতে তার অনেক অনুরাগী তৈরি হলো। বিশেষ করে আলাসেঙ্গা পেরুমল, শ্রীঙ্গারভেলু মুদালিয়ার, যাকে কিডি বলতেন, এরা সব স্টঞ্চ ফলোয়ার বলতে যা বুঝি আমরা। স্বামীজির মধ্যে তারা দেখলেন এক অতিমানবিক শক্তি, এবং সেই সব যে দিনগুলি, তখন খ্রিস্টান ধর্মের খুব রমরমা আমাদের ভারতবর্ষে। একে তো ব্রিটিশ শাসন চলছে, আর ও দেশ থেকে, আমেরিকার থেকেও পাদ্রীরা আসছেন এখানে তাদের ধর্ম প্রচার করার জন্যে, এবং তারা সারা পৃথিবীতে প্রচার করে বেড়াচ্ছেন যে ভারতবর্ষ একটা অন্ধকারাচ্ছন্ন দেশ, অত্যন্ত কুসংস্কার, অজ্ঞতা এখানে আছে, বর্বরের মতো এরা থাকে, এদের কোনো কালচার নেই, এদের কোনো জীবন নেই, আমরা এদের সভ্য করে তুলব। এবং মেকলের কথা শুনছিলেন, যিনি আমাদের শিক্ষানীতিকে প্রচলন করলেন, তাদের শিক্ষানীতি যে পদ্ধতিগুলো সেইখানে, সেটিও একটি অংশবিশেষ ভারতবর্ষকে সভ্য করার জন্যে। কিন্তু ভারতবর্ষ কবে জন্ম তার সংস্কৃতি কত পুরনো তারা কিছুই জানতো না। মাত্র 400 বছর হয়েছে আমেরিকা আবিষ্কারের, এবং এই 400 বছরে তারা উন্নতি যে করেছে, তার মূলে স্বামীজি বারবার বলছেন তাদের জীবন যুদ্ধ। তারা অন্যের গলা চেপে ধরে নিজেকে সমৃদ্ধ করেছে। সারা পৃথিবীতে তারা যেভাবে অত্যাচার চালিয়েছে নিরীহ জাতির প্রতি, স্বামীজি বারবার বলেছেন যে এর অভিশাপ তোমরা পাবে, ফল তোমরা পাবে। ইতিহাসবিদেরা দেখেছেন যে স্বামীজির কথা কত সত্যি, এবং ধীরে ধীরে স্বামীজি এটাও বলেছেন যে এই যে চীন দেশের উপর তোমরা যে অত্যাচারগুলি করছো, একসময় দেখবে চীন দেশ তোমাদের ছেয়ে ফেলবে। এখন তো চীন ছাড়া তো আমরা ভাবতেই পারি না পৃথিবী চলবে কি করে। সমস্ত জিনিস যেন আমরা চীনের উপর নির্ভর করে আছি। তারা যদি কিছু জিনিস না পাঠায় আমাদের দেশে, নিত্য ব্যবহার কত জিনিস, তাহলে আমাদের জীবনযাত্রাই হয়তো বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা। এভাবেই তো তারা একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে সারা পৃথিবীর উপরেই। তো স্বামীজি ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা, তিনি দেখতে পেতেন কিভাবে চলবে এই পৃথিবী, বা এই গতিধারা কিভাবে চলবে, এবং যেসব কথা তিনি বলে গেছেন, বিশেষ করে আজকের দিনে তিনি ভারতবর্ষকে, হিন্দু ধর্মকে, ভারতবর্ষের ঐতিহ্যকে যেভাবে ওই বিশ্ব ধর্ম মহাসভায় তুলে ধরলেন, তাতে সারা পৃথিবীর চোখটা খুলল। অন্তত যে ভারতবর্ষকে তারা এতদিন জেনে এসেছে তাদের ধর্মযাজকদের দৃষ্টিতে, আসলে ভারতবর্ষ তা নয়। এবং স্বামীজির সেই যে বলার ভঙ্গি, তার যে নির্দিষ্ট কতগুলি শব্দ তিনি উচ্চারণ করেছেন, তাতে রাতারাতি তিনি হয়ে গেলেন একেবারে মহত্তম ব্যক্তি। ওই বিশ্ব ধর্ম মহাসভায় যারাই এসেছেন, সেখানে 10টি ধর্মের কথা প্রতিনিধিরা ছিলেন। স্বামীজি
তাকে নিমন্ত্রণ করা হয়নি, অনিমন্ত্রিতভাবে ঘুরতে ঘুরতে যেন চলে গেলেন। তিনি পেয়েছিলেন হয়তো সেই ভেতরে ভেতরে একটা আদেশ পেয়েছিলেন তাকে যেতে হবে, এবং এই আদেশের পটভূমিতে আমরা দেখি দুটি জিনিস। একটি হচ্ছে, একবার মা রয়েছেন জয়রামবাটিতে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন একজনের সাথে। হঠাৎ দেখলেন ভূতির খালের দিক থেকে, অর্থাৎ যেদিকে আমাদের গেস্ট হাউস, যাত্রীনিবাস, ওই দিক থেকে ঠাকুর আসছেন এবং তার পেছন পেছন গঙ্গা বয়ে আসছে। দেখে অবাক হয়ে গেলেন, এ আবার কি, ঠাকুরের পা থেকে গঙ্গা বয়ে আসছে, একদম সাক্ষাৎ তিনি দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি করে সেই ফুল টুল যা ছিল, গাছে জবা ফুল টুল ছিল, সেগুলিকে আবার তিনি ঠাকুরের পায়ে আর গঙ্গায় ছড়িয়ে দিলেন। আরেকটি দর্শন হয়েছিল, ঠাকুরের অদর্শন হয়েছে। তিনি বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে আছেন, ভাড়া বাড়িতে। গঙ্গার ঘাটে একদিন বসে আছেন মা, হঠাৎ দেখছেন ঠাকুর পেছন দিক থেকে এসে গঙ্গায় নেমে গেলেন এবং তার দেহটা গঙ্গায় মিলিয়ে গেল, গলেই গেল। আর তার পেছন পেছনে স্বামীজি এসে গঙ্গার জল দু হাতে করে আঁচল আঁচল, তার পেছনে বহু মানুষ সেই মানুষের গায়ে ছিটিয়ে দিচ্ছেন এবং তারা মুক্ত হয়ে যাচ্ছে। এই যে শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গা, ভাবাদর্শ, ভাবান্দোলন যাই বলি না কেন আমরা, মায়ের মনে হয়েছিল যে ঠাকুরের আদর্শ পেয়ে মানুষ ধন্য হবে। ঠাকুর নিজ মুখেও এসব কথা বলে গেছেন, মা তো বলেছেনই। এবং ওই নরেন্দ্রনাথ বা বিবেকানন্দ যখন ভারত ভ্রমণ করতে করতে কিছুতেই ঠিক করতে পারছিলেন না যে তার ভক্তেরা এত উৎসাহী, তাকে পাঠাবেই, আর তিনি ভাবছেন যে আমি আমার মনের খেয়ালে যাচ্ছি নাকি। তিনি ভেবেছেন যাবেন, কিন্তু তিনি সিদ্ধান্তে আসতে পারছেন না যে এটা তার নিজের মনের খেয়াল কিনা। যেমন আমাদের অনেক সময় খেয়ালে চলি, তো চলো যাই, কোনো উদ্দেশ্য নেই, কোনো পরিকল্পনা নেই, ঘুরে বেড়ানো, সেরকম নয়। তো মাকে চিঠি লিখলেন, বললেন যে হ্যাঁ যাও। স্বামীজি একটি চিঠিতে লিখছেন যে হাঁপ ছেড়ে বাঁচলুম, এতদিনে সব ঠিক হলো যে মাও চাইছেন আমি যাই। যে দর্শনগুলি হয়েছে আর মায়ের যে আদেশ বা মায়ের যে অনুমতি স্বামীজি পেলেন, তাতেই তিনি চললেন আমেরিকাতে। এবং তার পেছনে সব কিভাবে সাহায্যগুলি এসে গেছে, যদিও সেসব সাহায্য খুব অপ্রতুল, খুব কম পয়সা নিয়ে তাকে জাহাজে ভ্রমণ করতে হয়েছে। জাহাজ থেমেছে, জাপানে গিয়ে জাহাজের যাত্রা শেষ হলো, আবার জাপান থেকে ভ্যাঙ্কুভার গেলেন, সেখান থেকে 3 বার ট্রেন চেঞ্জ করে শিকাগোয় এলেন। শিকাগোতে একেবারে অপরিচিত জায়গা, এবং শিকাগোতে তিনি মহাসভার কাছাকাছি একটি হোটেলে আশ্রয় নিলেন। এবং যা খরচ হতে শুরু করলো, তিনি বললেন এখানে থাকা যাবে না। ট্রেনে আসার সময় ওই কেট স্যানবর্নের সঙ্গে তার আলাপ হয়েছিল, একজন বিদেশি মহিলা। তিনি বললেন তোমার যদি কোনো কাজে লাগতে পারি বলবে, ঠিকানা দিয়ে গিয়েছিলেন। তিনি চললেন বস্টন, এবং এই প্রায় 6 সপ্তাহ আগে তিনি আমেরিকাতে পৌঁছেছিলেন। এই বস্টন, অ্যানিস্কোয়াম, সারাগোটা, এই সব জায়গাতে চীনেরা বহু ছিল। তারা তখন ওই কৃতদাসের মতো, তারা লেবারার হিসেবে ওখানে কাজ করতো, তাদের কলোনি ছিল। সেই কলোনিতে স্বামীজি চলে যেতেন, তাদের জীবনযাত্রা দেখতেন, তাদের ছেলেদের পড়াশুনো দিকে চেষ্টা করেছেন, খাওয়া দাওয়া কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাও দেখেছেন। স্বামীজি ওখানে গিয়ে, আমেরিকাতে গিয়ে শুরু করে দিয়েছেন কাজ। সেটি খুব একটা নজরে আসেনি। এই আমাদের তরুণ গোস্বামী এসেছিলেন, তিনি সকালে বলছিলেন যে নিত্যস্বরূপানন্দ আমাদের একজন খুব উঁচুদরের সাধু, যা কালচার ইনস্টিটিউট অফ কালচার যার হাতে গড়া, খুব মেটিকুলাস সাধু সন্ন্যাসী তিনি ছিলেন। তিনি ওই মেরি লুইবার্কের যে বই যখন প্রথম প্রকাশিত হলো, সেখানে ধরেছেন তাকে যে ও হে, তুমি তো নিবেদিতার সম্বন্ধে কিছু বলনি,
আর বলনি স্বামীজির ওই যে 1.5 মাস আগে তিনি গিয়ে কি কি করেছেন সেগুলো খুব ভালো করে তুমি লেখনি, আবার নিউ ডিসকভারিজ পড়লো, মানে লিখলেন অনেক গবেষণা করে এই মেরি লুই বার্গ, সেখানে আবার এইসব কথা কিছু কিছু এসেছে। এবং ধর্ম মহাসভার আগে কিন্তু স্বামীজিকে অনেক খাটতে হয়েছে। একে তো তিনি অনাহুত হয়ে এসেছেন, আবার এই যাতায়াত করতে করতে তার কাছে যখন পরিচয়পত্র নিয়ে আসছেন, ঠিকানা নিয়ে আসছেন, সেগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু আমেরিকানরা সত্যি গুণের গুণগ্রাহী, তারা গুণের কদর করে, এটি স্বামীজিও বারবার চিঠিতে বলেছেন। এবং স্বামীজির যে পাণ্ডিত্য, তার যে মনের গভীরতা, চিন্তার গভীরতা, তাতে সবাই মুগ্ধ হলেন। আর ওই ছোট্ট বক্তৃতা, হয়তো 2 মিনিট বা 3 মিনিটের বক্তৃতা, হয়তো তার চেয়ে বেশি হাততালি তিনি পেয়ে গেছেন। সেই সব ঘটনা আমরা জানি। কিন্তু আরও ভালোভাবে জানতে হলে আমাদের যেতে হবে তার মূল গ্রন্থে, গম্ভীরানন্দজির লেখা বই, কিংবা আরও যেগুলি সমকালীন ভারতবর্ষ, নিউ ডিসকভারি যেগুলি যে হয়েছে, তাতে আরও নতুন নতুন তথ্য এসেছে। এবং এগুলি যে প্রকাশ করেছেন যারা, অর্থাৎ আমাদের রামকৃষ্ণ মিশন, তারা কোনো আজগুবি কথা কিন্তু সেখানে ঢোকাননি, একেবারে তথ্যনিষ্ঠ যেসব ঘটনা সেগুলি রয়েছে। আর স্বামীজি কেমন লোক ছিলেন, তার কি শক্তি ছিল, এটি ধ্যানের মাধ্যমে মানে বুঝতে হবে। স্বামীজি মহান কর্ম করেছিলেন এইটুকু আমরা জানি, কিন্তু আসল মানুষটি কি, তার মনের যে ভালোবাসা মানুষের প্রতি, এগুলি যদি জানতে হয় আরও আমাদের যেতে হবে। যারা এখানে অনেকে নতুন এসেছেন, হয়তো প্রথম এলেন এখানে, এই আশ্রম সম্বন্ধে আমি 2টো কথা বলি। এই আশ্রমটিও তৈরি হয়েছিল একজনের হাতে 102 বছর আগে বা তারও একটু আগে। তিনি ভীষণ শিক্ষাব্রতী বলি, শিক্ষানুরাগী বলি বা শিক্ষাতাত্ত্বিক বলি তিনি ছিলেন। রামকৃষ্ণ মিশনের শিক্ষা যে এডুকেশন পলিসি বলি, তিনি তাতে অনেক অবদান রেখেছেন। সেই মানুষটির হাতেই আশ্রম গড়া, অনেক জায়গায় ঘুরে এখানে এসেছে, 54-এ এখানে আসে, এখানেই তার বয়স হয়ে গেল প্রায় 64। তারও আগে প্রায় 36 বছর কলকাতার বিভিন্ন জায়গায়, কখনো হাসনাবাদে, কখনো সোদপুরেও থেকেছে। তো তার হাতে গড়া এই আশ্রমটি দেখে কেমন মনে হয়? এখানে যে পরিবেশটি তিনি রচনা করে গেছেন, এইটাই একটা মস্ত বড় জিনিস। মনের যে প্রসারতা যদি বাড়াতে হয়, তাহলে এরকম উন্মুক্ত পরিবেশের খুব দরকার হয়। আজকাল স্কুল কয়েক কাঠা জায়গার মধ্যে স্কুল, সেখানে কয়েকটি মাত্র ছাত্র, মাস্টারমশাই আছেন কি নেই, আসলেন কি এলেন না, তার কোনো খবর নেই। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এবং তাতে আবার সেই সুযোগে সরকার থেকে বেরিয়ে এসে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ওই যে মেকলের কথা, মেকলের শিক্ষা পদ্ধতি অনুযায়ী চলছে। বারবার স্বামীজি বলছেন যে আমাদের যদি ঠিক ঠিক মানুষ হতে হয়, তাহলে আমাদের প্রাচীন গুরুকুল প্রথাকে আবার ফিরিয়ে আনতে হবে। সেটির কিছুটা এখানে চেষ্টা করা হয়। এবং সেই জন্যেই তিনি যা সব করে গেছেন, সেগুলি এখনও রামকৃষ্ণ মিশন অনেক গ্রহণ করেছে। সেভাবেই আশ্রমের শিক্ষা পদ্ধতি, ছাত্রাবাস, তাদের নিয়মকানুনের মধ্যে থাকতে হয়। তো যারা এসেছেন, এগুলি সবই আমাদের বইতে আছে, যদি একটু সদিচ্ছা থাকে সেগুলো পড়ে দেখতে পারেন। এবং ইন্টারনেটের যুগ আজকাল, কোনো কিছু পাই না বললে তো হবে না, সব সাইট আছে ইন্টারনেটে, সব আমাদের আশ্রমেরও সাইট আছে, সেখানে খুঁজে পেতে সবই পেতে পারেন, এই আশ্রমের ইতিহাস বা কীভাবে চলে এটি। তা আজকের এই বিশিষ্ট দিনে, ঐতিহাসিক দিনে স্বামীজিকে আমার আভূমি প্রণাম, আপনাদেরও আমার আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জানাই।